বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় তুরস্ক তার অটোমান সাম্রাজ্যের গৌরব এখনও ধরে রাখার চেষ্টা করছে। বর্তমান তুরস্ক যদি চিন্তা করে তারা এক সময় কত বড় এরিয়া শাসন করত, বন্ধুরা এখন তারা এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে সেটি নিয়ে তারা ঐতিহাসিক ব্যাপারটি নিয়ে তারা গর্ব করতে পারে। কিন্তু বর্তমানে তুরস্কের ব্যাপারটি দেখলে আমার নিজের কাছেই খারাপ লাগে। তুরস্ক অবশ্য মিস্টার রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কেমন প্রতাপশালী ছিল সেই অটোমান সাম্রাজ্য। সেই অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার। বর্তমান বন্ধুরা আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার 3টি মহাদেশের বিভিন্ন অংশ নিয়ে ছিল এই অটোমান সাম্রাজ্যের স্থাপনা। সেই অটোমান সাম্রাজ্য এখন মাত্র 7 লক্ষ বর্গ কিলোমিটারে এসে জুড়ি মেলেছে। বন্ধুরা ভবিষ্যতে অনেকে মনে করে যে মিস্টার রিসেপ তাইপ এরদোগানের হাত ধরে অথবা পরবর্তীতে অন্য কোনো অটোমান সাম্রাজ্যের মতো আর কোনো মহান নেতার হাত ধরে বিশ্বব্যাপী আবারও তারা নিজেদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু বৈশ্বিক পরিক্রমায় এখন আর সেই ব্যাপারটি অসম্ভব বলা চলেই। কারণ বর্তমানে যে সকল সামরিক সমরাস্ত্র উদ্ভব হয়েছে এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রথম সারির সামরিক দিক দিয়ে মোটামুটি পিছিয়ে রয়েছে এক সময় অজেয় অটোমান সাম্রাজ্য, বর্তমানে তুরস্ক। বন্ধুরা এখন তারা চেষ্টা করছে একটা পর্যায়ে আসতে। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, তারা ভাববেন যে তুরস্ক কিভাবে পিছিয়ে রয়েছে। তুরস্কের প্রতি তাদের যেহেতু অসম আবেগ রয়েছে, সেই আবেগের ব্যাপারটি দিয়ে তারা আবেগের দৃষ্টিকোণ থেকে তুরস্কের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতাকে হয়তো বিবেচনা বা বিশ্লেষণ করবেন। কিন্তু চরম বাস্তবতার মাটিতে আপনি যখন নেমে আসবেন, আপনি দেখবেন বর্তমান যুগে ইরান হচ্ছে অন্যতম একটি মুসলিম দেশ যার নিজের উৎপাদিত সামরিক সমরাস্ত্র দিয়ে সম্ভবত তার 90% প্লাস সামরিক সমরাস্ত্র বা সামরিক বাহিনীর চাহিদা মিটে যায়। কিন্তু তুরস্ক এখনও সামরিক সমরাস্ত্র নির্মাণ করছে। তাদের নির্মাণগুলো অবশ্য ইরানের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং প্রযুক্তিগত সক্ষমতার দিক দিয়ে অনেকটা এগিয়ে। বন্ধুরা তারপরও তুরস্ক পশ্চিমা এবং ইউরোপের সহযোগিতা ছাড়া অতটা দূরবর্তী অঞ্চলে এখনও পর্যন্ত তারা যেতে পারেনি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমানের ইঞ্জিন, অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে দূরপাল্লা রাডার, উইপন লোকেটিং রাডার থেকে শুরু করে অন্তত স্পর্শকাতর যে সকল সমরাস্ত্র বর্তমানে তুরস্ক নির্মাণ করছে তাদের একটা পর্যায়ে যেতে আরও কয়েক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় যতগুলো মুসলিম দেশ রয়েছে তার মধ্যে ইরানের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রমাণিত। তারা সরাসরি দখলদার জওয়ানবাদী রাষ্ট্রে প্রায় 300 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একযোগে হামলা চালিয়ে নিজেদের সক্ষমতাটি তারা দুর্দান্তভাবে দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতে ইরান উঠে আসছে মধ্যপ্রাচ্যের এক সমীহ জাগানো শক্তি হিসেবে। এরই মধ্যে ইরান আবার ঘোষণা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে। অর্থাৎ তাদের সার্বভৌম নিরাপত্তা তারা যদি মনে করে কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণের মাধ্যমে এমন একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে যেখানে অন্য কেউ ইচ্ছা করলেই পৌঁছাতে পারবে না, এবং যেখানে সবসময়ের জন্য জুড়ে থাকা আমেরিকা এবং ইসরায়েলি যে হামলার ভীতি সেটিকে তারা পাশ কাটিয়ে তারা এমন একটি সক্ষমতা অর্জন করতে চাচ্ছে সেই পারমাণবিক অস্ত্রটি তারা হয়তো নির্মাণ করেই ফেলবে। প্রতিনিয়ত এখন তারা প্রতিদিন একবার করে হলেও এই ব্যাপারটি সকলকে সরিয়ে দিতে বা স্মরণ করিয়ে দিতে চাচ্ছে যে ইরান তার পারমাণবিক অস্ত্র অর্জন করার কোনো ইচ্ছা নাই, কিন্তু ইসরায়েলের মতো জওয়ানবাদী রাষ্ট্রগুলো যদি ইরানের সার্বভৌম নিরাপত্তার প্রতি দৃষ্টি কটু করে তাকায় তাহলে নিশ্চিতভাবে তারা পারমাণবিক হামলার মাধ্যমে এর জবাব দেবে। এই ব্যাপারটি আবারও তারা ব্যক্ত করেছে। অতি সম্প্রতি এবং সর্বশেষ রিপোর্ট হলো ইরান যদি তার নিরাপত্তা ভীতি এমনভাবে মনে করে যে কেউ তার সার্বভৌম নিরাপত্তাকে লঙ্ঘন করে ইরান দখলের পায়তারা করতে পারে, তাহলে তারা তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন করতে বাধ্য হবে এবং তখন তারা এমনভাবে তাদের পারমাণবিক নীতিতে সাজাবে যেখান থেকে তারা অবশ্যই ইসরায়েলের অভ্যন্তরে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই হুমকি দেওয়ার পর মূলত বিশ্বব্যাপী এখন নড়ে চড়ে বসবে, কারণ ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের মধ্যে ইরান একেবারে সরাসরি প্যালেস্টাইনকে সমর্থন করছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছে এখন আমাদের কাজ হবে ইসরায়েলের তরফ থেকে প্যালেস্টাইনের জনগণকে তাদের নিজেদের নিকট প্যালেস্টাইনকে ফিরিয়ে দেয়া। অর্থাৎ অবশ্যই ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না ইরান, তারা এই বক্তব্যের মাধ্যমে পুরো ব্যাপারটি স্পষ্ট করে দিল।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই প্রথমবারের মতো ইসরায়েলের অস্তিত্বহীনতার কথা অস্বীকার করে সর্বশেষ পর্যায়ে তারা প্যালেস্টাইন জনগণের কাছে সম্পূর্ণ ভূমি ফিরিয়ে দেবার অঙ্গীকার করল। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনার মাথায় থাকলো না। সুতরাং ব্যাপারটি নিয়ে এখন দুই ধরনের বক্তব্য বলা যেতে পারে। যদিও কোনোভাবে ইরান তার পারমাণবিক অস্ত্র নির্মাণ সর্বশেষ পর্যায়ে নিয়ে আসে এবং ইরান কয়েকটি পরিমাণ পারমাণবিক অস্ত্র ধারণ করার মাধ্যমে ভবিষ্যতে এই জাহানবাদী রাষ্ট্রটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয়, তাহলে পশ্চিমা গোষ্ঠী কীভাবে সেটিকে রক্ষা করার চেষ্টা করতে পারে। বন্ধুরা, অতি সম্প্রতি আমেরিকার একজন রাজনীতিবিদ বলেছেন যে ইসরায়েলকে রক্ষা করতে হলে আমেরিকার তরফ থেকে তাদেরকে পারমাণবিক অস্ত্র দেওয়া উচিত। ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মধ্যপ্রাচ্যে এই ইসরায়েল রাষ্ট্রকে আমেরিকার সরাসরি পারমাণবিক অস্ত্র দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। কারণ দীর্ঘমেয়াদে আমেরিকা এই রাষ্ট্রটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো সেভ করতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোর বর্তমানে উত্থান হচ্ছে, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর সাথে যদি আমেরিকার শক্তির ভারসাম্য আস্তে আস্তে ব্যালেন্সিং পর্যায়ে চলে যায় এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তিগুলো যদি আমেরিকার সাথে বিক্রয় করে মূলত তাদের বিরুদ্ধে অবস্থান করে এবং নিজেদের পারমাণবিক, সামরিক, অর্থনৈতিক শক্তি এবং জ্বালানি শক্তিকে কাজে লাগিয়ে এখন থেকে 50 বছর 100 বছর পর যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরানের মতো দেশগুলো অ্যাকোমোলেটেড হয়ে আবার একটি আরব বিশ্ব গঠনের নিমিত্তে তাদের সিদ্ধান্ত পুনর্গ্রহণ করে, সেক্ষেত্রে বড় ধরনের একটি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বর্তমান সৃষ্ট রাষ্ট্র ইসরায়েলটি। এবং সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে তাদের সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক প্রোটেকশন প্রদানের মাধ্যমে তারা যেন স্থায়ীভাবে টিকে থাকতে পারে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বন্ধুরা, তার এই সংখ্যাটি অমূলক নয়। আমার কাছে ব্যাপারটি ঠিক এমনই মনে হয়। যদি ইসরায়েল এখন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেয় তাহলে ভবিষ্যতে আপনি দেখবেন এমন একটা পর্যায়ে আসতে পারে, যদি ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক পরিস্থিতি খোলনচালে বদলে গিয়ে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার 12টা বেজে যেতে পারে এবং ইরানের পারমাণবিক অস্ত্র গ্রহণের সাথে সাথেই তুরস্ক এবং সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো তারা নিজেরা সর্বোচ্চ পর্যায়ে নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়ানোর চেষ্টা করবে। আর মধ্যপ্রাচ্যের 3 থেকে 4টি দেশ যদি একসাথে পারমাণবিক অস্ত্র ধারণ করে, সেক্ষেত্রে ইসরায়েলের টিকে থাকা নিয়ে যথেষ্ট মাত্রায় বড় ধরনের সন্দেহ তৈরি হবে। কারণ এই দেশটি যখন নিজেরাই পারমাণবিক রিঅ্যাক্টর এবং পারমাণবিক জ্বালানি সংগ্রহ করতে পারবে এবং সেই 90% পারমাণবিক জ্বালানি ভিত্তিক ইউরেনিয়াম দিয়ে যখন তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে, তখন আর কাউকে খাতা রাখার কোনো প্রয়োজন হবে না। তখন আমেরিকা যত যাই বলুক না কেন, তার সামরিক কমান্ডগুলো আছে সেগুলো মানার জন্য তারা বাধ্যবাধকতার মধ্যে নির্দিষ্টভাবে বাধ্য থাকবে না। সুতরাং এখনই তারা এই ব্যাপারটি সম্পর্কে একটি সচেতনতা বৃদ্ধি করতে চায়, আর তা হচ্ছে তারা অবশ্যই চায় আমেরিকার কাছ থেকে ইসরায়েল এই পারমাণবিক অস্ত্র পাক বা গ্রহণ করুক। কিন্তু তিনি যাই বলেন না কেন, এটা ওপেন সিক্রেট যে ইতিমধ্যে ইরান যেমন পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে, তেমনি অনেকে মনে করে যে ইসরায়েলের কাছে অনেক দিন ধরেই পারমাণবিক অস্ত্র আছে। এমনকি 80টির মতো পারমাণবিক অস্ত্র ইসরায়েল তার পারমাণবিক কেন্দ্রগুলো থেকে মোতায়েনের পর্যায়ে নিয়ে গেছে। বৌদ্ধরা ধারণা করা হয় তার সর্বমোট পারমাণবিক অস্ত্রের সংখ্যাই 80টি। এখন ইরানের বর্তমান যে পারমাণবিক সক্ষমতা, সেটি দিয়ে সে কী করতে পারে? বৌদ্ধরা ইরান প্রাথমিক পর্যায়ে 4 থেকে 5টি সামরিক সমরাস্ত্র নির্মাণের মাধ্যমে এমন কিছু করতে পারে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র নির্মাণের মাধ্যমে সে সর্বপ্রথম নিজের সার্বভৌম নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তাকে ট্যাকেল দেবে এবং সে যখন ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জন্য কাজ করবে, তখন সে নিশ্চিত থাকবে যে তার উপর হামলা করার মতো কোনো সামরিক, পারমাণবিক এবং অর্থনৈতিক সক্ষমতা ইসরায়েলের নেই। এটি নিশ্চিত হওয়ার পর তারপরে সে ঘোষণা দেবে যে তার হাতে এতগুলো পরমাণু অস্ত্র রয়েছে। এরপর সে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বা এরপর তুরস্ককে সে পারমাণবিক প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করতে পারে, যেন সৌদি আরব এই ব্যাপারটি নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন না হয়। কারণ ইরানের উদ্দেশ্য বা টার্গেট কখনোই সৌদি আরব নয়, এটি আমি পূর্বেই বলেছি। তাদের মূল টার্গেট কোনটি আপনারা খুব ভালো করে জানেন। বন্ধুরা, তাদের টার্গেট সম্পর্কে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।